রহস্য গল্পে আজকে শুনবেন এডগার অ্যালান পো রচিত মেরি রোজেট রহস্য। অনুবাদক অদৃশ বর্ধন। খুব ঠান্ডা মাথায় যারা চিন্তাভাবনা করতে পারেন তাদের মধ্যেও কিছু ব্যক্তি আছেন যারা অতিপ্রাকৃত ব্যাপারে স্যাপারে অর্থ বিশ্বাস নিয়েও আবছা শিহরণ অনুভব করেন মাঝে মধ্যেই। হয়তোবা নিছক কাকতালীয় হিসেবের মধ্যে দিয়ে আসে না, বুদ্ধি দিয়েও সেসবের ব্যাখ্যা হয় না। নিউ ইয়র্কের মিরে সিসিলিয়া রজার্সের সাম্প্রতিক হত্যা রহস্য পাঠকদের বিলক্ষণ নাড়িয়ে দিয়ে গিয়েছিল। প্রথম পর্যায়ে ঘটেছিল পরপর কয়েকটা দুর্বোধ্য কাকতালীয় ঘটনা। দ্বিতীয় পর্যায়ের ব্যাপারটাই শুধু হাজির করা হয়েছিল পাঠকদের সামনে। পুরো বিষয়টার খুঁটিনাটি বিবরণ জনসমক্ষে হাজির করার অনুরোধ এসছে আমার কাছে। বছরখানেক আগে রু মর্গ হত্যা সম্বন্ধে যে লেখাটা লিখেছিলাম তাতে আমার প্রাণের বন্ধু সি আগস দুপের আশ্চর্য মনের গঠনের কথা কিছু তথ্য নিবেদন করেছিলাম। তখন কিন্তু মনেই হয়নি যে তাকে নিয়ে আবার লিখতে বসতে হবে। চরিত্রচিত্র নিয়ে আমার মূল লক্ষ্য। খেয়ালি দুপের মধ্যে যা পেয়েছি তাকে ছাপিয়ে যেতে পারিনি আর কেউই, নইলে অন্য চরিত্র নিয়ে লিখতাম। এই সঙ্গে জুটেছে অনেকগুলো আশ্চর্য স্বীকারোক্তি আর অনেক বিশদ ব্যাপার। সব মিলিয়ে অদ্ভুত ঘটনাগুলোকে পাঠকের সামনে হাজির না করা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। রু মর্গের হত্যা রহস্যের কিনারা হয়ে যেতেই দুপি পুরো ব্যাপারটাকে মন থেকে ঝেড়ে পুঁছে ফেলে আবার নিজের মধ্যে ডুবে গিয়েছিল। দুজনেই ছিলাম একই ডেরায়, কিন্তু আগের মতোই। প্যারিস পুলিশ কিন্তু বলেনি দুপিকে। দেশশুদ্ধ লোক জেনে গেছিল ওর কীর্তিকলাপ। গানিগুনিরা খটোমটো ভগবানটায় ভাবতেন কী করে দুপির বিশ্লেষণী বুদ্ধিকে কাজে লাগানো যায়। এইভাবে মেরি রোজেট নামে মেয়েটার রহস্যজনক খুনের কিনারা করতে ডাক পড়েছিল আমার এই আত্মবিভোর বন্ধুটির। রু মর্গের বৃষ্টি ব্যাপারটা 2 বছর পরে ঘটে এই ঘটনা। মেরি ধর্মে খ্রিশ্চান, মা বিধবা, তার নাম এস্টলি রোজেট। মেরি যখন একেবারেই খুকি তখন মারা যান তার বাবা। তখন থেকেই মায়ের সঙ্গে থেকেছে রু প্যাভি সেন্ট অ্যান্দ্রেতে। সংসার চলে যেত পেনশনের টাকায়, এ টাকা আসতো মায়ের নামে। মেয়েরই 22 বছর বয়স পর্যন্ত এভাবেই চলছিল। তারপর তার ডানা কাটা পরীর মতো রূপলাবণ্য টনক নড়ায় একজন সুগন্ধি দোকানির। খদ্দের পাকড়ানোর জন্য দোকানে চাকরির অফার দেয় মেরিকে। মেরি লুফে নেয় সেই প্রস্তাব, কিন্তু বিলক্ষণ দ্বিধা জানিয়েছিলেন তার মা। সুগন্ধি বিক্রেতার নাম মসিয়ে লা ব্লাঙ্ক। ভদ্রলোকের দূরদৃষ্টি সফল হয়েছিল। সুগন্ধির চাইতেও সুন্দরীর আকর্ষণ বেশি কাজ দিয়েছিল। দুদিনেই কুখ্যাত হয়ে উঠেছিল তার দোকানঘর। স্তাবকদের নিয়ে এইভাবে একটা বছর কাটানোর পর রূপসী মেরি হঠাৎ একদিন স্তাবকদের হতভম্ব করে দিয়ে উধাও হয়ে গেল দোকান থেকে। মসিয়ে লা ব্লাঙ্ক বিমূঢ় হলেন। মেরি তো তাকে কিছু বলে যায়নি। শ্রীমতী রোজেট আতঙ্কে আর উদ্বেগে আধখানা হয়ে গেলেন। হইচই পড়ে গেল স্থানীয় পত্রপত্রিকায়। পুলিশ আর নির্বিকার থাকতে না পেরে কোমর বেঁধে যেই তদন্ত শুরু করতে যাচ্ছে অমনি ফুস করে দোকান ঘরে ফের আবির্ভূত হলো ডানাকাটা পড়ি। কিন্তু মাসের এই 7টা দিন ছিল কোন চুলোয়, তার জবাবে শুধু বললে গ্রামের আত্মীয়ের বাড়িতে। পুলিশের তদন্ত শিখে উঠল তৎক্ষণাৎ, কিন্তু কৌতূহলের বিরাম ঘটল না। 7 দিন পরে বহাল তবিয়তে ফিরে এলেও তার চোখে মুখে অমন বিষাদের ছায়া ভাসছিল কেন? এসব প্রশ্নের জ্বালায় জেরবার হয়ে মেরি ইস্তফা দিয়েছিল দোকানের চাকরিতে। রু প্যাভি সেন্ট আদ্রেতে মায়ের আস্তানায় ঢুকে বসে রইল লোকচক্ষুর অন্তরালে। বাড়ি ফিরে আসার 5 মাস পরে বন্ধুবান্ধবকে রীতিমতো ঘাবড়ে দিয়ে দ্বিতীয়বারের মতো সহসা উধাও হয়ে গেল মেরি। 3 দিন কোনো খবরই পাওয়া গেল না। চতুর্থ দিনে পাওয়া গেল তার দেহটাকে। নিষ্প্রাণ ভাসছিল সেইন নদীর জলে। বাড়ি যে তীরে, তার উল্টো দিকের তীরের কাছেই। খুনই হয়েছিল মেরি, কোনো সন্দেহই নেই তাতে। অমন একটা মিষ্টি মেয়েকে নৃশংসভাবে খুন করা, তার রূপলাবণ্যের সুখ্যাতি আর তার চরিত্রের কুখ্যাতি, এইসব মিলেমিশে দারুণ নাড়া দিয়েছিল অনুভূতি সচেতন প্যারিসবাসীর চিত্তকে। গোটা শহরকে তাতিয়ে দেওয়ার মতো এরকম ঘটনা আগে ঘটেছে বলে আমার তো মনে পড়ে না। কয়েক সপ্তাহ ধরে শুধু মেরির কথাই মুখে মুখে ঘুরেছে শহরের সব জায়গায়। মানুষ ভুলেই গিয়েছিল অন্যান্য গরম গরম বিষয়গুলি। এমনকি রাজনীতির মতো স্বরের সংবাদও আর কলকে পায়নি তামাম প্যারিসে।
জীবনে যা করেননি তাই করেছিলেন পুলিশ প্রিফেক্ট। হত্যা রহস্যের কিনারা করতে গিয়ে নিজের হাড় কালি করে ফেলেছিলেন। গোটা পুলিশ বাহিনীকে অষ্টপ্রহর খাটিয়ে তাদেরও কাল ঘাম ছুটিয়ে দিয়েছিলেন। কিন্তু স্রেফ মেহনত করলেই যে সব রহস্যের সমাধান হয় না, সেটা হাড়ে হাড়ে টের পাওয়া গেল 7 দিন পর, যখন এত মেহনত স্রেফ অশ্বডিম্ব প্রসব করে গেল। বেগতিক দেখে 1000 ফ্রাঁড় পুরস্কার ঘোষণা করা হলো পুলিশের তরফ থেকে। অজস্র মানুষকে জেরায় জেরায় নাস্তানাবুদ করে দিয়েও যখন তিলমাত্র সূত্রও পাওয়া গেল না, এবং পাবলিক বড় বড় নোংরা নোংরা বিশেষণের অলঙ্কার পরিয়ে দিতে থাকলো পুলিশ প্রিফেক্টের গলদেশে, তখন তিনি পুরস্কারের পরিমাণ ডবল করে দিলেন 10ম দিবস অতিক্রান্ত হওয়ার পর। আরও 4টে দিন কেটে গেল। রহস্য যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। পাবলিকের ধারালো জিভে তখন আর কোনো কথাই আটকাচ্ছে না দেখে পুলিশ প্রিফেক্ট নিজেই পুরস্কারের অঙ্কটাকে বাড়িয়ে দাঁড় করালেন 20,000 ফ্রাঁতে। সেই সঙ্গে অভয় দিলেন খুনির সাকরেতকে বিলকুল ক্ষমা করার, যদি সে এগিয়ে এসে পুলিশকে খবর টবর দিয়ে যায়। পোস্টারে পোস্টারে ছেয়ে দেওয়া হলো প্যারিস শহরকে। সেই সঙ্গে শহরের নাগরিক কমিটিও ঘোষণা করলো 10,000 ফ্রাঁড় পুরস্কার, অর্থাৎ মোট পুরস্কারটার পরিমাণ দাঁড়ালো 30,000 ফ্রাঁ। নিতান্ত দিনহীন এবং নিরতিসীম রূপবতী অথচ কলঙ্কময়ী একটা মেয়ের হত্যা রহস্য ভেদ করার জন্যে এত টাকার প্রস্তাব কখনো দেখা যায়নি। খুনের রহস্য এবারও পরিষ্কার হবেই, সে বিষয়ে কারো মনেই রইল না সংশয়। 2-1টা গ্রেপ্তারের ঘটনাও ঘটে গেল, কিন্তু কারো বিরুদ্ধেই কেস টিকিয়ে রাখা সম্ভব নয় বিবেচনা করে তৎক্ষণাৎ ছেড়েও দেওয়া হলো তাদের। মৃতদেহ আবিষ্কারের 3 সপ্তাহ পরে খুনের খবর পৌঁছলো আমার আর দুপের কানায়। অবাক হওয়ার কিছু নেই, প্রায় 1 মাস দুজনের কেউই খবর কাগজে চোখ বুলোয়নি, কারোর সঙ্গে দেখা করিনি। বুধ হয়েছিলাম যে যার আত্মচিন্তায়। পুলিশ প্রিফেক্ট নিজেই এলেন, আর তার মুখেই সেই প্রথম জানলাম কুমারী মেরির নৃশংস হত্যার খবর। ভদ্রলোক এলেন 1848 সালের জুলাই মাসের 13 তারিখে বিকেল নাগাদ এবং রইলেন গভীর রাত পর্যন্ত। ঘাতকের অন্বেষণে বিলকুল ব্যর্থ হয় তার 2 চোখের ঘুম উড়ে গেছে। মাথার মধ্যে আগুন জ্বলছে। মান সম্মান যশ খ্যাতি সব ধুলোয় লুটিয়েছে। প্যারিসের প্রত্যেকটি মানুষ এখন তাকে ধিক ধিক করছে। মানি লোকের মান চলে যাওয়া মানে মৃত্যুর সামিল। সর্বস্ব দিয়েও এই হত্যা রহস্যের কিনারা করতে তিনি প্রস্তুত। দুপির কৌশল যদি এই কেসে প্রয়োগ করা যায় তাহলে সুরাহা হবেই। সরাসরি একটা প্রস্তাবও রাখলেন দুপির কাছে। অত্যন্ত সেই উদার প্রস্তাবের প্রকৃত স্বরূপ কী তা নিয়ে ব্যাখ্যানের মধ্যে আমি যেতে নারাজ। যে কাহিনী লিখতে বসেছি তার সঙ্গে এই প্রস্তাবের কোনো সম্পর্কও অবশ্য নেই। দুপিকে খোসামতে গলানো যায় না। পুলিশ প্রিফেক্ট কত কথাই না বলে গেলেন বন্ধুবরের অসামান্য কর্মকুশলতা নিয়ে। এত খোসামত শুনলে মানুষ মাত্র একটু না একটু গলে যায়, মিষ্টি কথায় চিঁড়ে ঠিক ভেজে। কিন্তু দুপে তো একবারই আলাদা জাতের চিঁড়ে। এত প্রশংসা বচন শুনবার পরে সে তো গদগদ হলোই না, উল্টে কোনো কৃতিত্বই তার নিজের নয় বলে সে উড়িয়ে দিলে। তাই বলে কি পুলিশ প্রিফেক্টকে ফিরিয়ে দিয়েছিল? না মশাই না, কঠিন এই দায়িত্ব সানন্দে গ্রহণ করেছিল। তিলমাত্র দ্বিধা বা গড়িমসি দেখায়নি, দর বাড়ানোর কোনো চেষ্টাই করেনি। প্রিফেক্ট মশাই তখন বিলক্ষণ প্রীত হলেন। দুপিকে যে বিশেষ ধরনের অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া হবে তা জানালেন। এইভাবে একটা রফায় আসার পর পুলিশ প্রিফেক্ট শুরু করলেন কেসটার বিবরণ। উনি নিজে বিচিত্র রহস্য নিয়ে যা যা ভেবেছেন, যেসব প্রমাণ টমান সাক্ষী সাবুত পেয়েছেন, সমস্ত নিবেদন করলেন। আমরা অখণ্ড মনোযোগ দিয়ে সমস্ত শ্রবণ করলাম, কিন্তু অন্ধকারে আলো দেখতে পেলাম না। তদন্ত শুরু করার মতো কোনো মূল্যবান তথ্যই তার দীর্ঘ বক্তৃতা থেকে উদ্ধার করা গেল না। অপরাধী নেড়েচেড়ে যিনি পণ্ডিত হয়েছেন তার লেকচারে পাণ্ডিত্যের ছটা তো থাকবেই। তা সত্ত্বেও গোমূর্খ আমি টুকটাক প্রশ্ন করে যাচ্ছিলাম, নিজেও মন্তব্য ছাড়ছিলাম। এদিকে রাত বেড়েই চলেছে। দুপে তার আরামে বসার চেয়ারে পরম আরামে বসে আছে। প্রিফেক্টের বিষম পাণ্ডিত্য যেন তাকে বিপুল শ্রদ্ধায় অবনত মস্তক করে ছেড়েছে। আসলে কিন্তু ও টুকটাক করে ঘুমিয়ে নিচ্ছিল। আমি দেখতে পেয়েছিলাম মাঝে মাঝে আমার দিকে চটকা ভেঙে তাকাচ্ছিল বলে। পুলিশ প্রিফেক্ট দেখতে পাননি, কেননা ঠিক এই সময় ধুরন্ধর দুপে চোখের কালো চশমা এঁটে নিয়েছিল। যাই হোক, মহাপণ্ডিত পুলিশ প্রিফেক্ট রাত্রি নিশীথে বিদেয় হতেই আমরা ট্রেনে ঘুম দিলাম। পরের দিন রোদ উঠতে আমি গেলাম ভদ্রলোকের দপ্তরে। প্রমাণ আর সাক্ষীদের যেসব কাগজপত্র জমিয়ে রেখেছিলেন সেগুলো হাতিয়ে নিলাম। সাময়িক কাগজগুলো যত রকম গরম গরম খবর বেরিয়েছিল
সেগুলোও জোগাড় করলাম ভদ্রলোকের হেফাজত থেকে। বাড়ি এসে দেখা গেল যেসব তথ্যদের কোনো রকমেই প্রমাণ করা যায়নি, সেগুলো বাদ দিলে মস্তই হত্যা রহস্য দাঁড়াচ্ছে এইরকম। 1848 সালের 22শে জুন রবিবার সকাল 9টা মেরি রোজেট বেরিয়ে এলো তার মায়ের বাড়ি থেকে। এ বাড়ি রু প্যাভি অঞ্চলের সেন্ট আঁদ্রেতে। যাবার সময় দেখা করে গেল মসিয়ে জ্যাক সেন্ট ইউস্ট্যাসের সঙ্গে। একমাত্র এই ভদ্রলোককেই সে জানিয়ে গেল ঠিক একদিনের জন্য যে সে যাচ্ছে রু দ্য দ্রোমসে তার এক মাসিমার কাছে। রু দ্য দ্রোমস জায়গাটা ছোট হলেও জনবসতি প্রচুর, লোক পায় পিলপিল করছে বললেই চলে। সেই নদী থেকে বেশি দূরেও নয়। রোজেটের মায়ের বাড়ি থেকে উজানে মাইল 2-এরও বেশি নয়। কে ইউস্ট্যাচে? সে যে মেরির হবু বর, থাকতো মেরির মা জননীর কাছে। বিয়ের কথাও হয়েছিল সেই বাড়িতে। সন্ধ্যে নাগাদ হবু বর গিয়ে হবু বউকে নিয়ে আসবে রু দ্য দ্রোমস থেকে, এরকম একটা মধুর ব্যবস্থা হয়েছিল ভাবী দম্পতিদের মধ্যে। কিন্তু বিকেল নাগাদ প্রলয় ঝড় আর বৃষ্টির তুফান বয়ে যাওয়ায় ইউস্ট্যাচে ধরেই নিয়েছিল এমন বাদলা রাতে বঞ্চি থেকে যাবে মাসির কাছে, তাই আনতে যায়নি। আগেও এরকম ছুতনাতা করে মাসির হাতে মোয়া খাওয়ার লোভে সে বাড়িতে থেকে গেছে মেরি। মেরির মায়ের হঠাৎ মন কেমন করে উঠেছিল মেয়ের জন্যে। রাত গভীর হলে হঠাৎ বলে উঠেছিলেন, আর ফিরে পাওয়া যাবে না মেরিকে। ভদ্রমহিলার বয়স 70-এর ধারে কাছে, কিছুদিন ধরে আর চলাফেরাও করতে পারছিল না। যা হোক, মায়ের মন সবসময় উচ্চাটন থাকে সমস্ত মেয়ের জন্যে। এই ভেবেই ইউস্ট্যাচে তার তখনকার কথাকে সে অর্থহীন বকুনি ভেবেই উড়িয়ে দিয়েছিল। সোমবারেই জানা গেল কিন্তু আসল খবরটা, মাসির বাড়িতে যায়নি মেরি। সর্বনাশ! তাহলে কোথায় গেল সমস্ত মেয়েটা? সারাদিন হাপিত্তেশ করে বসে থাকার পরেও যখন তার টিকির সন্ধান পাওয়া গেল না, তখন শুরু হলো খোঁজখবর নেওয়ার পালা। শহর আর শহরতলির নানা জায়গায় লোক গেল মেয়ের খবর নিতে, কিন্তু যেন সে বাতাসে মিলিয়ে গেছে কুমারী মেরি রোজেট। খোঁজ করে কটা দিন কাটিয়ে দেওয়ার পর 25শে জুন বুধবার খবর পাওয়া গেল শিয়ান নদী থেকে জেলেদের জারে একটা মড়া উঠে এসেছে। নদীতে ভেসে যাচ্ছিল লাশটা, জীবদ্দশায়, যাকে মেরি রোজেট বলেই সবাই চিনত। কিন্তু কি চেহারা হয়েছে ডাক সাইডে সেই সুন্দরীর? মুখ ভর্তি কালো রক্ত, বোঝাও যাচ্ছে এই রক্ত উঠেছে মুখের ভেতর থেকে। গাঁজলার চিহ্ন নেই মুখে, অথচ জলে ডুবে মারা গেলে মুখে গাঁজলা তো থাকবেই। শরীরটাও তো তেমন বিরং পাশুটে মেরে যায়নি। গলা ঘিরে রয়েছে আঙুলের দাগ আর অনেক ক্ষতচিহ্ন। হাত দুটোকে বেশ শক্ত করে নুইয়ে রাখা হয়েছে বুকের ওপর। বাঁ হাতের মুঠো শিথিল, কিন্তু ডান হাতের মুঠো এঁটে বন্ধ। যে হাতের মুঠো শিথিল সেই হাতটাকে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল তা বোঝা যাচ্ছে কবজি ঘিরে থাকা একটা দাগ দেখে। যে হাতের মুঠো বেশ শক্ত সেই হাতের পেছনের কাঁধে রয়েছে ঘষ্টানি দাগ। জেলেরা দড়ি দিয়ে মরা টেনে তুলেছিল বটে, কিন্তু এই দাগগুলো সেজন্যে হয়নি। বেশ খানিকটা মাংস দলা পাকিয়ে ফুলে উঠেছিল গলার কাছে, অথচ চোট লাগার কোনো চিহ্ন নেই। তবে হ্যাঁ, একটা ফিতে কষে বেঁধে দেওয়া হয়েছিল গলা ঘিরে, এত জোরে যে ফিতে ঢুকে গিয়েছিল মাংসের মধ্যে, বাইরে থেকে দেখাই যাচ্ছিল না। ফিতের গিঁটটা ছিল বাঁ কানের আড়ালে। তবে কি শুধু ওই ফিতের বাঁধনই নিষ্প্রাণ করা হয়েছে মেরিকে? অসম্ভব নয়। ডাক্তাররা কিন্তু এক বাক্যে বলেছিল একটা মস্ত কথা, মেরির ওপর জঘন্য অত্যাচার করা হয়েছিল মৃত্যুর আগে। পোশাকের অবস্থা পাশবিক অত্যাচারের সাক্ষ্যই বহন করছে। ছিঁড়ে খুঁড়ে একাকার, লাটঘাট, প্রায় 1 ফুট চওড়া এক ফালি কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে ওপরের পোশাক থেকে। ছেঁড়া হয়েছে কোমরের থেকে সেলাই পর্যন্ত। তারপর সেই ছেঁড়া ফালিতে কোমরে 3 পাক জড়িয়ে গিঁট বেঁধে দেওয়া হয়েছে পেছনে। মিহি মসলিনের পোশাকটা ছিল তার নিচেও। এ থেকেও খুব যত্ন করে ছেঁড়া হয়েছে 18 ইঞ্চি চওড়া একটা ফালি। এই ফালিকে সমান করে আর সযত্নে টেনে একদম ছিঁড়ে নেওয়া হয়েছে। তারপর জড়িয়ে দেওয়া হয়েছে মেরির গলদেশে, ঝুলছে শিথিলভাবে। বেঁধে রাখা হয়েছিল একটা গিঁট দিয়ে। মাথার টুপির সুতো বাঁধা ছিল এই ফালি আর গলায় কেটে বসা ফিতের সঙ্গে যে ধরনের গিঁট দিয়ে, সেই গিঁট বাঁধা মেয়েদের কর্ম নয়, সেটা পারে শুধু জাহাজি নাবিকরাই। ডেড বডি ঝটপট কবর দিয়ে দেওয়া হয় জল থেকে যেখানে পাওয়া গেছে তার কাছেই। মর্গে নিয়ে যাওয়ার কথা, কিন্তু নিয়ে যাওয়া হয়নি।
পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার ব্যাপারে কোনো ত্রুটি রাখা হয়নি। জেলেদের জাল থেকে ডেড বডি ডাঙা ওঠার পর মেরিকে চিনতে পেরেছিলেন মসিয়ে বোভেই। তিনিই কোমর বেঁধে মৃতদেহকে মাটির তলায় চালান করে দিয়ে ব্যাপারটা চেপে দেওয়ার চেষ্টা করেন। দিন কয়েক কেটে যায় এইভাবে। পাবলিক প্রক্ষোভ জাগ্রত হয়। তারপর সবার আগে বিষয়টাকে নিয়ে মাতামাতি শুরু করে একটা সাপ্তাহিক পত্রিকা। তখন মৃতদেহকে কবর খুঁড়ে ফের তোলা হয়। ফের মৃতদেহকে চুলচেরা চোখে দেখা হয়, কিন্তু ইতিপূর্বে যা জানা গেছে তার বেশি কিচ্ছু জানা যায়নি। জামা কাপড়গুলো জমা দেওয়া হয় মায়ের আর মেরির বন্ধুদের কাছে। প্রত্যেকেই বলেছে, হ্যাঁ, এই জামা কাপড় হতভাগিনী মেরি রোজেটেরই বটে। ইতিমধ্যে কিন্তু ঘন্টায় ঘন্টায় উত্তেজনা বেড়েই চলেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়েছে। বিশেষ সন্দেহের আওতায় চলে এসে সেন্ট ইউস্টাচে। রবিবার মেরি বাড়ি ছেড়ে বেরিয়েছিল। সেদিন ইউস্টাচে কোথায় ছিল, কী করছিল তার সদুত্তর দিতে পারেনি। অবশ্য পরে পুলিশ প্রিফেক্টের কাছে যেসব কাগজপত্র দাখিল করেছিল তা থেকে তার গতিবিধির সন্তোষজনক প্রমাণ পাওয়া যায়। ঘন্টার পর ঘন্টা বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রহস্য নিবিড় থেকে নিবিড়তর হতে থাকে। তিলমাত্র সূত্র আবিষ্কৃত না হওয়ার ফলে গুজব যেন হাজার ডানা মেলে উঠতে থাকে এবং মৌকা বুঝে জার্নালিস্টরা নানান রকম সম্ভাবনার ইঙ্গিত দিতে শুরু করে। চমকপ্রদ গল্পকথাগুলোর সব থেকে চাঞ্চল্যকর সম্ভাবনাগুলো হইচই ফেলে দেয় গোটা শহরে। মেরি রোজের নাকি মোড়ে পঞ্চত্বপ্রাপ্ত হয়নি। বহাল তবিয়তে আড়াল থেকে রগর দেখছে এবং এই হতশ্রী মৃতদেহটা মোটেই তার নয়। লা এতোয়াল পত্রিকায় এই সম্পর্কে যে খবরটি বেরিয়েছিল আমি তা হুবহু নিচে তুলে দিচ্ছি। কুমারী রোজেট রোববার সকালে 22 জুন 1842 কোনো এক মতলবে মাসির কাছে গেছিল। তারপর থেকে কেউ তাকে দেখেনি, তার কোনো হদিশই পাওয়া যায়নি। এখনও বেঁচে আছে কিনা তার কোনো প্রমাণ না পাওয়া গেলেও রোববার সকাল 9টা পর্যন্ত প্রাণময় এই পৃথিবীতে সেজেছিল সে প্রমাণ আমাদের হাতে আছে। বুধবার দুপুরে একটা নারী দেহ পাওয়া গেছে নদীর জলে। ধরে নেওয়া যাক সকাল 9টায় বাড়ি ছেড়ে বেরোনোর 3 ঘন্টার মধ্যে তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে নদীর জলে। এখানে হিসেবের জন্য ঘন্টা একদিন ধরা হচ্ছে, অর্থাৎ 3 দিনে 3 ঘন্টা। কিন্তু খুন যদি আদৌ হয়ে থাকে তাহলে মধ্যরাত্রে তাদের সেই দেহ নদীবক্ষে নিক্ষেপ করেছিল খুনের দল, এমনটাও তো ভাবা একেবারেই আহাম্মকি। এভাবে যারা খুন করে তারা লাশ পাচার করে রাতের অন্ধকারে, দিনের আলোয় কখনোই নয়। তাহলে যদি ধরে নেওয়া যায় নদীর জলে পাওয়া লাশটা হতভাগিনী মেরি রোজেটেরই, তাহলে সেই দেহ জলে ছিল নিশ্চয়ই 2.5 দিন, বড় জোর 3 দিন। 6 থেকে 10 দিনের আগে মরা জলের ওপর ভেসে ওঠার কথা নয়। কামানের গোলায় ছিন্নভিন্ন দেহও যদি 5-6 দিনের মাথায় ভেসে ওঠে, ফের তা ডুবে যায় পচন না ধরা পর্যন্ত। মৃত্যুর 2 দিন পরেও যদি মৃতদেহ জলে ফেলা যায়, এত তাড়াতাড়ি তো ভেসে ওঠার কথা নয়। তার চেয়েও বড় কথা, খুনিরা কি এতই বোকা যে মৃতদেহ ওজন বেঁধে ভারী না করে ছেড়ে দিল জলে? সম্পাদক মহাশয় এবার অনেক যুক্তিতক্ক দেখিয়ে প্রমাণ করেছেন যে মৃতদেহ 3 দিন নয়, 3-5-এ 15 দিন ছিল জলের মধ্যে। ফলে যা এমনভাবে ফুলে ঢোল হয়ে গেছিল যে স্বয়ং বোভেই পর্যন্ত ঢোক গিলেছেন তাকে শনাক্ত করার আগে। সম্পাদকের যুক্তির কচকচি পাঠকদের বোঝবার জন্যে বুঝিয়ে লিখে দিচ্ছি। কোন যুক্তিতে মসিয়ে বোভেই মৃতদেহটা মেরির মৃতদেহ বলে শনাক্ত করলেন জানতে পারি? ওর মোক্ষম প্রমাণটা এই, গাউনের হাতা গুটিয়ে এমন একটা চিহ্ন দেখতে পেয়েছিলেন তা নাকি মেরির অঙ্গেই ছিল। পুরনো ক্ষতচিহ্ন থেকেই বড় বড় লোম গজায়, এক্ষেত্রেও তা ছিল। এটা কি একটা প্রমাণ হলো? এ নিয়ে কোনো অকাট্য সিদ্ধান্তে পৌঁছানো কি উচিত? কারোর জামা বা হাত দেখে মৃতদেহ শনাক্ত করা যায়? মেরিকে যদি চিনতেই পেরে থাকেন তো সেই রাতেই মেরির মাকে খবর দিতে তার বাড়ি ছুটে যাননি কেন? উল্টে লোক মারফত মাদাম রোজেটকে শুধু জানিয়েছিলেন মেয়ের খোঁজ এখনও চলছে। মাদাম রোজেটের না হয় বয়স হয়েছে, তার প্রতিনিধি হিসেবে তো কারুর কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু কেউ জানতো না খবরটা। এমনকি মেরির হবু বর ইউস্টাচেও জানতো না। জানলো পরের দিন সকালবেলা। মসিয়ে বোভেই নিজেই এসে খবরটা ভাঙলেন। মাদাম রোজেট তো মনে হয় সহজভাবেই নিয়েছিলেন সেই খবর। কিন্তু আমাদের প্রশ্ন এই, মৃতদেহ যখনই পাওয়া গেল তখনই তার যথার্থ শনাক্তকরণের জন্য বাড়ির লোককে কেন খবর দেওয়া হয়নি? কাগজের খবর পড়ে মনে হয় যেন মেরির বাড়ির লোকের চিত্ত মোটেই বিচলিত হয়নি মেরির পরলোক প্রাপ্তির সংবাদ শুনে। অর্থাৎ মৃতদেহটা যে প্রাণাধিকা কন্যার মৃতদেহ মেরির মাতা মেনে নিতে পারেননি।
পত্রিকা আরও ইঙ্গিত দিয়েছিল সংবাদ পরিবেশনার প্রথাগত কায়দায়। মেরি তো আর ধোয়া তুলসী পাতা ছিল না, কাজে এসে চম্পট দিয়েছে অগন্তি পানেশ্বরদের একজনের সঙ্গে। তার বন্ধুর অভাব নেই। এরাই যখন দেখল সিএন নদীতে একটা মেয়ের মরা পাওয়া গেছে, অমনি রটিয়ে দিল, এই তো সেই ডানা কাটা পড়ি, দেখো দেখো কুলোটার পরিণামটা কী দাঁড়িয়েছে দেখে যাও। লাল তোয়াল কাগজের এই জাতীয় সিদ্ধান্ত খুব অনুচিত। বাড়ির লোকের মোটেই নির্বিকার থাকেনি। মায়ের যা বয়স, তার পক্ষে বিনামেকে বজ্রপাতের মতো আচমকাই সংবাদে শোকে পাথর হয়ে যাওয়াই স্বাভাবিক। তদন্তের সময় এই জন্যই উনি যেতে পারেননি। আর ইউস্টাচে খবর পেয়ে একেবারে ভেঙে পড়েছিল, পাগলের মতো হয়ে গিয়েছিল। মোসে বভেই তখন একজনকে রেখে যান ইউস্টাচের কাছে এবং ব্যবস্থা করে যান যাতে সে তদন্তের সময় যেতে না পারে। কবর থেকে মৃতদেহ বের করার পর ইউস্টাচে মৃতদেহকে দেখতে যেতে পারেনি ঠিক এই কারণেই। পত্রিকায় আরও একটা খবর বেরোয়, জনসাধারণ চাঁদা তুলে মেরির মৃতদেহকে দ্বিতীয়বার কবর দেয়। এক ব্যক্তি সাহায্য করতে চেয়েছিলেন টাকা কড়ির ব্যাপারে। মেরির আত্মীয় স্বজন তার সেই প্রস্তাব নেয়নি। তার চেয়েও বড় কথা, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় আত্মীয় স্বজন কেউ যায়নি। আমার কিন্তু দৃঢ় বিশ্বাস, লা এতোয়াল পত্রিকা নিজেদের প্রকাশিত প্রথম খবরকে আর সিদ্ধান্তকে আরও জোরদার করার জন্যে পরের পর এত কাণ্ড ছাপিয়ে গেছে। দিন কয়েক পরে এই পত্রিকাতেই সরাসরি সন্দেহ করা হলো মোসে বভেইকে। সম্পাদকের অভিমত, ঘটনার স্রোত নাকি এখন মোড় নিয়েছে। তিনি খবর পেয়েছেন কোনো এক মাদাম বি নাকি মাদাম রোজেটের বাড়ি এসেছিলেন। ঠিক সেই সময় মোসে বভেই যাচ্ছিলেন বাড়ির বাইরে। মাদাম বিকে বলে যান একজন চৌকিদারের আসার কথা আছে, সে এলে তার কাছে যেন কিছু ফাঁস না করা হয়। মোসে বভেই যা বলবার তা বলবেন। তাহলে নিশ্চয়ই বভেই মোসে সব ব্যাপারই জানেন। উনিই তো আত্মীয় স্বজনদের মৃতদেহ দেখতে দেননি। ঘুরে ফিরে আসতে হচ্ছে তাহলে এই মোসে বভেইয়ের কাছে, রহস্যের চাবিকাঠি যিনি ধরে রেখেছেন নিজের মুঠোয়। আরও একটা চাঞ্চল্যকর ঘটনা চেপে লা এতোয়াল পত্রিকা মোসে বভেইয়ের ওপর সন্দেহকে ঘনীভূত করে তোলে। উনি যখন অফিসে ছিলেন না, তখন ওর এক ব্যক্তি ওর সঙ্গে দেখা করতে এসে চাবির ফুটো দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে নাকি একটা গোলাপ ফুল দেখতে পায়। পাশে রাখা ছিল একটা লেখা নাম, মেরি। মেরি উধাও হয়ে যায় দিন কয়েক পরেই। আর যেসব কাগজ মাতামাতি জুড়ে ছিল কুমারী মেরির হত্যা রহস্য নিয়ে, তারাও ধরেছিল একই সানায়ের পো। একদল বাজে ছেলে মেরিকে গায়েব করে নিয়ে লালসা মিটিয়ে নিভিয়ে দেয় তার প্রাণের প্রদীপ, তারপর ফেলে দেয় গাঙের জলে। এ হেনা ধারণাকে কিন্তু আমল দেয়নি নামী পত্রিকা লা কমার্সিয়া। তাদের বিশ্বাস গোড়া থেকেই তদন্ত চলছে ভুল পথে। রূপের চকমকি মেরিকে চিনত অনেকেই, অথচ সে বাড়ি থেকে বেরিয়ে এতটা পথ হেঁটে গেল, তথাপি কেউ তাকে চোখের দেখাও দেখল না। দেখলে অবশ্যই মনে রাখত। বিশেষ করে তখন তো লোক গিজগিজ করছে পথে ঘাটে। আদৌ কি সে বাড়ি থেকে বেরিয়েছিল? গাউন ছিঁড়ে ফালি বের করে মেরিকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল? কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? নদীর যেখানে মৃতদেহ পাওয়া গেছে সেইখানেই যে নিয়ে যাওয়া হয়েছিল তার কী প্রমাণ? আর সেখানে যদি খুন করা হয়ে থাকে, এত সব করার দরকার কী ছিল? ভেতরের জামা থেকে যে ফালিটা ছিঁড়ে নেওয়া হয়েছিল সেটা তার মুখ বেঁধে রাখার জন্যে, যাতে চেঁচাতে না পারে। তার মানে খুনেদের পকেটে রুমাল টুমাল ছিল না। লা কমার্শিয়াল কাগজের খবরগুলো যে অসত্য তার প্রমাণ বেরোয় আর একটা খবরে। নদীতে মরা যেখানে ভাসতে দেখা গেছিল সেই জায়গাটার নাম ব্যারিয়ার দ্য রুল। এইখানে একটা জঙ্গল আছে। দুটি বাচ্চা ছেলে জঙ্গলে ঢুকে একটি ঝোপের মধ্যে পাথর দিয়ে তৈরি বসবার জায়গা দেখতে পায়। ঠেস দিয়ে বসা যায়, নিচের পাথরেও পা রাখা যায়। মেয়েদের একটা অন্তর্বাস পড়েছিল ওপরের পাথরে, আর একটা রেশমি গলাবন্ধ পড়েছিল নিচের পাথরে। এই সঙ্গে পাওয়া যায় একটা রঙিন ছাতা, একজোড়া দস্তানা আর একটা ছোট রুমাল, যে রুমালের ওপর লেখা ছিল মেরি রোজের নামটাও। পোশাক আশাকের কিছু ছেঁড়া টুকরো পাওয়া যায় বাঁশের কাঁটা ছোট। ধস্তাধস্তির চিহ্নও পাওয়া গেছে, যেমন ঝোপ ভেঙে তছনছ হয়েছে, মাটিতেও পায়ের দাগ চেপে বসে গেছে। ঝোপ আর নদীর মাঝখানের বেড়া টান দিয়ে তুলে ফেলা হয়েছিল। মাটিতে পাওয়া গেছে ঘষ্টানির দাগ, ঠিক যেন একটা গুরুভার বস্তুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। শুনছেন মেরি রোজের রহস্য, আজকে তৃতীয় ভাগ। লাশ হলে কাগজে যে খবরটা বেরোয়
তাতে প্যারিসের লোকের মনের প্রতিধ্বনি পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে 3-4 সপ্তাহ ধরে এইসব প্রমাণ পড়ে থেকেছে জঙ্গলে। বৃষ্টি হওয়ায় ছ্যাঁতলা পড়ে কিছু নষ্টও হয়েছে, ঘাস গজিয়েছে, রঙিন ছাতার সেলাই নষ্ট হয়ে গেছে, ছাতা খোলার সঙ্গে সঙ্গে ভাঁজের কাছে ছিঁড়েও গেছে। কাঁটা ঝোপে আটকে থাকা ছেঁড়ার টুকরোগুলো লম্বায় 3 ইঞ্চি, চওড়ায় 6 ইঞ্চি। মাটি থেকে ফুটখানেক উঁচুতে লেগেছিল টুকরোগুলো। কোনো সেলাই ছিল না স্কার্টে, ছিল ফ্রকের টুকরোয়। মেয়েটার ওপর ঠিক এখানেই পাশবিক অত্যাচার করা হয়েছে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। যে বাচ্চা ছেলে দুটি মোক্ষমেই আবিষ্কার করেছে, তাদের মায়ের নাম মাদাম দেলুক। ভদ্রমহিলা ওই অঞ্চলে একটা সরাইখানার মালিক, নদীর পাড়ের রাস্তার ঠিক পাশেই। এই কারণেই রোববার হলে প্যারিসের বদ ছেলেরা নৌকায় চেপে সেখানে যায় ফুর্তি করতে। বিশেষত সেই রোববারে বিকেল 3টে নাগাদ গাঢ় বর্ণের এক ব্যক্তির সঙ্গে ফর্সা টুকটুকে একটি মেয়ে আসে সরাইখানায়, তারপর যায় ঘন ঝোপের দিকে। মেয়েটির গলা বন্ধ আর গায়ের জামাটি বিশেষ করে মনে আছে মাদাম দেলুকের। এরপরেই একদল বেসামাল ছেলে এসে সরাইখানায় বসে মদ টদ গেলে পয়সা না ঠেকেই চম্পক দেয় ঠিক সেই দিকেই যেদিকে একটু আগে গেছে রূপসী তার বয়ফ্রেন্ডকে নিয়ে। সন্ধে নাগাদ ফিরে আসে ছোকরার দল, ফুটোপুটি করে চলে যায় নদী পেরিয়ে। অন্ধকার একটু গাঢ় হতেই নারী কণ্ঠে অতি তীব্র কিন্তু ভয়ানক আর ছোট্ট একটা আর্তনাদ শোনা যায় সরাইখানার পাশে। গলাবন্ধ আর জামা চিনতে পেরেছেন মাদাম দেলুক। বাসের ড্রাইভারও বলেছে রবিবারে মেরি গাঢ়বর্ণের এক ছোকরার সঙ্গে গেছে নদীর ওপারে। মেরিকে সে চেনে, ছোপে পাওয়া জামাকাপড়গুলোকেও শনাক্ত করে মেরির আত্মীয় স্বজন। খবরের কাগজ থেকে আমি আর দুপে আরও একটা খবর উদ্ধার করলাম। মেরির জামাকাপড়ের টুকরো টাকরা খুঁজে পাওয়ার পরেই একই জায়গায় পাওয়া গেছে সেন্ট ইউস্ট্যাচের ডেড বডি। পাশে পড়েছিল লর্ডের নাম লেখা একটা খালি শিশি, বিশেষ শিশি। বিষ খেয়েই আত্মহত্যা করেছে সেন্ট ইউস্ট্যাচে। চিঠিতে লিখে গেছে শুধু একটা কথা, মেরিকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল বলেই বেছে নিয়েছে এইভাবে আত্মহননের পথ। কাঁড়ি কাঁড়ি খবর থেকে দরকারি তথ্যগুলোকে গুছিয়ে রেখে দিয়েছিলাম। দুপে সেসব পড়ে বলল, মর্গের খুন খারাপের চেয়েও দেখছি বেশ জট পাকানোই ব্যাপারটা, অথচ খুনের ধরন দেখে সহজ আর সাধারণ ব্যাপার মনে করা হয়েছে। মর্গের খুন খারাপিতে ছিল অসাধারণ কাণ্ড কারখানা, তাই তা জটিল মনে হয়েছিল এবং সহজ ব্যাপারগুলোর দিকে নজর যায়নি। মেরির খুনের ক্ষেত্রে ঠিক তার উল্টো ঘটেছে। মাথা ঘামানো হচ্ছে শুধু কী ঘটেছে তাই নিয়ে, কিন্তু কেউ ভাবছে না এমন কি ঘটেছে যা এর আগে ঘটেনি। এই নিয়ে মনে হচ্ছে ভারী সোজা, আসলে ভীষণ জটিল। প্রথমেই নিশ্চিত হতে হবে একটি ব্যাপারে, মৃতদেহটা নিখোঁজ মেরিরই তো। কিন্তু এই নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। কাগজওয়ালারা চায় সারা জাগানো খবর ছাপিয়ে কাগজের বিক্রি বাড়াতে। পাবলিক কি বলছে তা ছাপলে তো তেমন দর পাওয়া যাবে না, তাই ইঙ্গিতের রং চড়িয়ে যায়। এক্ষেত্রেও অনেক রহস্য রোমাঞ্চ সৃষ্টি করে কাগজওয়ালা বলতে চাইছে, ছি ছি, দিব্যে বেঁচে আছে মেরি রোজেট, অথচ দেশ জুড়ে বলা হচ্ছে রক্ষা পেয়েছে মেয়েটা। ফলে কাটতি বেড়েছে কাগজে। অনেক কাগজই মেরি রোজেটকে নিয়ে বাজার গরম করেছে। এর মধ্যে শুধু কাগজের কথা আলোচনা করছে। লা এতোয়াল চাইছে যে লোকে বিশ্বাস করুক মেরি বেঁচে আছে, মরাটা অন্য মেয়ের। অনেক আগেই এই 10টা মেয়েকে খুন করা হয়েছিল, জলে ফেলা হয়েছিল। 6 থেকে 10 দিন পর ভেসে উঠেছে। এই পত্রিকায় আবার দফায় দফায় উল্টো পাল্টা কথা বলে চলেছে। মসিয়ে বোভেইকে মেরির প্রেমাস্পদ খাড়া করার চেষ্টা করা হয়েছে। যেদিন এই সব ভদ্রলোকের ঘরে গোলাপ ফুলের পাশে মেরির লেখা নামটা দেখা গেছিল, তার দিন কয়েক পরেই মেরি নিখোঁজ হয়েছিল। এছাড়াও আরও পরস্পর বিরোধী কথা এই কাগজ বাজার তাতিয়ে রাখার জন্য বের করে গেছে। একমাত্র লা মনিকার কাগজটাই লা এতোয়ালের চাঞ্চল্যকর সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মৃতদেহ 6 থেকে 10 দিনের আগে ভেসে উঠতে পারে বই,
বলেছে লাবণীতা। অনেক কারণেই তা ঘটতে পারে, আমিও তা বলি। বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো তোমাকে অন্য এক সময় বলবো। তবু বলে রাখি, মৃতদেহ 3-4 দিনেও ভেসে উঠতে পারে। কাজেই মৃতদেহ মেরির হওয়া বিচিত্র নয়। অর্থাৎ মেরি খুনই হয়েছে। আর মোসে বোভেই ভদ্রলোক, খুন করার মতো লোক নন। রোমান্টিক মানুষ হতে পারেন। সুন্দরীর নাম স্লেটে লিখে তার পাশে গোলাপ ফুল রেখে উনি প্লেটোনিক লাভের পরাকাষ্ঠা দেখাতে পারেন, কিন্তু খুনি নন। কেননা দেহটা যে মেরির, একথা তিনি বেশ জোর দিয়েই বলেছেন। লা এতোয়াল পত্রিকার বিরূপ মন্তব্য শোনবার পরেও উনি যদি খুনি হতেন তাহলে তো লুফে নিতেন এই মন্তব্য, তাহলে তো ওর ওপর থেকে সন্দেহ সরে যাওয়ার কথা। তবুও সত্যকে আঁকড়ে থেকেছেন। আর এই লা এতোয়াল পত্রিকায় তাকে খুনি বলেছে পরে। বাহবা সম্পাদক। লা কমার্শিয়াল ধুয়ো ধরেছে একেবারে অন্য লাইনে। মেরিকে একজন খুন করেনি, অনেকে মিলে খুন করেছে। তারা তাকে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ধরে, মুখ বেঁধে 3টে এলাকা পার করে নিয়ে খুন টুন করে জলে ফেলে দিয়েছে। তাই মেরির মতো পপুলার মেয়েকে রাস্তাঘাটে কেউ দেখতে পায়নি। অদ্ভুত কল্পনা শক্তি বটে। রবিবার যে সময় মেরি বাড়ি থেকে বেরিয়েছে সে সময় এমনিতেও রাস্তাঘাটে লোকজন থাকে কম। আর যদি সে ঠিক করে থাকে যে তাকে একটু ঘুর পথে চেনা জানা যে চোখ এড়িয়ে যেতে হবে, তাহলে তো তাকে দেখে ফেলার প্রশ্নই ওঠে না। আর হাসির কথা এই যে একদল বদমাশ যদি আগে ভাগেই ফোন দিয়ে এঁটে থাকে যে রোববার সকালে মেরিকে নিয়ে যাবে চ্যাংদোলা করে, তাহলে তার মুখ বাঁধবার জন্য রুমালটাও নিশ্চয়ই পকেটে করে আনতো। মেরির জামা ছিঁড়তে যেত না। যত সব পাগলের কারখানা। লাশ হলে পত্রিকার একে একজন বিজ্ঞের মতো প্রবন্ধ লিখে প্রমাণ করতে চেয়েছেন যে মেরি মোটেই খুন হয়নি। 3-4 সপ্তাহ ধরে খুনের সাক্ষ্য প্রমাণ অবস্থালেই পড়েছিল। এই প্রবন্ধিক ভদ্রলোক তোতা পাখি হয়ে জন্মালে ভালো করতেন। অন্যান্য কাগজগুলোয় যা ছাপা হয়েছে সেগুলোকেই সাজিয়ে গুছিয়ে জুড়ে পাবলিকের মন্তব্যের খোলস পড়িয়ে জাহির করেছেন নিজের মন্তব্যটি, মেরি মরেনি, মরতে পারে না। আহা, দরদ উঠলে উঠেছে দেখেছি। এই ভদ্রলোকের ঠিকানাটা জোগাড় করতে হবে। কেন তা পরে বলছি। এই গেল কাগজপত্রের মন গড়া তদন্ত সম্পর্কে আমার মন্তব্য। এবার এসো ইউস্ট্যাচের ব্যাপারে। এই ছোড়া চরিত্রহীনা হবু বউকে খুন করেনি তো? আমার কিন্তু কোনো সন্দেহ নেই ছোকরার ওপর। তবু তাকে নিয়ে ভাবা যাবে, তদন্ত করা যাবে। তার গতিবিধি সম্বন্ধে যে সমস্ত কাগজপত্র দিয়েছে পুলিশ প্রিফেক্টকে, তা থেকেই বোঝা যায় ছেলেটা নির্দোষ। তাই হবু বউয়ের নৃশংস হত্যা সংবাদে অত ভেঙে পড়েছিল। হত্যার জায়গাটার খবর পেয়েই সেখানে ছুটে গিয়ে বিষ খেয়ে প্রাণের জ্বালা জুগিয়েছে। দিন কয়েক আরও বিচার বিশ্লেষণ করা যাক খবরগুলোকে, তারপর আসা যাবে আমার নিজস্ব সিদ্ধান্ত। 7 দিন গেল দুপির নিজের কায়দায় সন্দেহভাজনের তদন্ত। আমি টো করে জেনে গেলাম ঠিকই বলেছি দুপি, ইউস্ট্যাচে বেচারা একেবারে নির্দোষ। দুপি কিন্তু ডুবে রইল খবরের কাগজের ফাইলগুলোকে নিয়ে। 7 দিন পরে বলল আমাকে, শোনো হে, রূপসী মেরি রোজের 5 মাস আগে আর একবার দুম করে উদাও খেয়েছিল আতরের দোকান থেকে। শান্ত ক্লান্ত অবস্থায় ফ্যাকাশে মুখে হঠাৎ ফিরে এসেছিল 7 দিন পরে। কোথায় ছিল ওই 7 দিন? পাড়াগাঁয়ের এক বন্ধুর বাড়ি। এটা ছিল মেরির মা আর আতরের দোকানদারের কৈফিয়ত। গুজবের গলা টিপে দেওয়া হয় এইভাবে। এই খবর সেই দিনই নতুন করে ছাপা হয়েছে ইভিনিং পেপারে, সোমবার 23 জুন তারিখে। পরের দিনই আরও একটা আশ্চর্য খবর দিয়েছে লা মার্কিউরি পত্রিকা। 5 মাস আগে মেরি সুগন্ধি দোকান থেকে চম্পট দেওয়ার পর তাকে ঘুরঘুর করতে দেখা গেছিল এক লম্পট নেভি অফিসারের সঙ্গে। নিশ্চয়ই ঝগড়া করে শুকনো মুখে বাড়ি ফিরেছিল মেরি।
অফিসারটি আবার প্যারিসে এসেছেন, কিন্তু তার নাম প্রকাশ করা যাচ্ছে না। মোক্ষম ক্লু ধরা হয়েছে সর্বশেষ এই সংবাদে, কিন্তু তা তোমারও চোখ এড়িয়েছে, পুলিশ প্রিফেক্টেরও চোখ এড়িয়েছে। নেভি অফিসারকে আগে জেরা করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি। এবারও মেরি তারই সঙ্গে উধাও হওয়ার প্ল্যান আটেনি তো? চমকে উঠেছে কেন? রূপের দেমাকে যারা ফেটে পড়ে তারা নাগর নাচাতে গিয়ে শেষকালে নিজেরাই নেচে মরে। আমারও দৃঢ় বিশ্বাস এইভাবেই নেচেছে মেরি এবং মরেছে অকালে। কিভাবে এলাম এই সিদ্ধান্তে তা কান খাড়া করে শুনে যাও। আগে যে সময় মেরি পালিয়েছিল প্রথমবার, সেই সময়টা আর এবারে চিরনিখোঁজের সময়টার মধ্যে তফাৎ মোটে কয়েক মাসে। যুদ্ধ জাহাজগুলো বন্দরে এসে যতদিন জিরিয়ে নেয়, এই সময়ের ব্যবধানটা তার থেকে একটু বেশি। গতবার তাহলে হঠাৎ সমুদ্রে বেরিয়ে যেতে হয়েছিল নেভি অফিসারকে, মনোকষ্ট দিয়ে গেছিলেন মেরিকে। এবার কি প্যারিসেই পাকাপাকিভাবে রয়ে গেলেন মনস্কামনা পূরণের জন্যে? যুদ্ধজাহাজ তো জিরিয়ে নিয়ে ফের পাড়ি দিয়েছে সাতসাগরে। এই ভদ্রলোক যে তারপরেও আছেন, খবরের কাগজ সে ক্লু ধরিয়ে দিয়েছে। অতএব ধরে নেওয়া যায় খবরটা পেয়েই মেরি ঠিক করেছিল ধামাধরা ইউস্টাসের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যেতে হবে ঘর থেকে। এই জন্যে স্তববাক্য দেওয়া হয়েছিল ইউস্টাসে, সে যেন সন্ধে নাগাদ যায় মাসির বাড়িতে। প্রেমান্ধ ইউস্টাসে তাতেই গদগদ হয়ে উঠেছিল, কিন্তু মায়ের চোখে ধুলো দেওয়া যায় না, তাই তিনি ফস করে বলে ফেলেছিলেন আর ফিরে পাওয়া যাবে না মেরিকে। এ কথাটা কেন হঠাৎ বললেন তা নিয়ে এতদিন ভাবিনি কেন? কেন খুঁচিয়ে কথা বের করেনি মেরির মায়ের পেট থেকে? খুনির সন্ধান তাহলে পাওয়া যেত। মেরির প্ল্যানটা যা ছিল, আমি যেভাবে তা বলছি, মনে মনে সাজিয়েছি তা বলছি। ইউস্টাসকে সন্ধে নাগাদ যেতে বলায় সারাদিনটা হাতে পেয়েছিল মেরি। সারাদিনে গোপন প্রণয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটানো যাবে, তারপরে মতলব ঠিক হয়ে গেলে বাড়ি ছেড়ে লম্বা দেওয়া যাবে। ইউস্টাসে মাসির বাড়ি গিয়ে মুখ কালো করে ফিরে আসুক না, বয়ে গেল মেরির মৃতদেহ পড়ার পর জানা গেল নদীর পাড়ে জঙ্গলে পাথরের আসনে বসেছিল মেরি আর তার প্রণয়, যার গায়ের রং ময়লা। একদল বদ ছোকরা মদ টদ খেয়ে পয়সা না দিয়ে সেই দিকেই যায়। সন্ধ্যা নাগাদ তাড়াহুড়ো করে ফিরে এসে নদী পেরিয়ে চলে যায়। সরাইখানার মালিক ভদ্রমহিলার জবানি থেকে সকলেরই মনে হবে ওই ছোকরার দলই মেরিকে খুন করে তাড়াহুড়ো করে নদী পেরিয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু এমনও তো হতে পারে তাড়াহুড়ো করছিল, সন্ধে ঘনিয়ে আসছে বলে ঝড় বৃষ্টি আসতে পারে, নদী পেরোনো মুশকিল হবে। তাছাড়াও নারী কণ্ঠের যে তীক্ষ্ণ ভয়ানক ছোট্ট চিৎকারটা সরাইখানার মালিক ভদ্রমহিলা শুনেছিলেন, তা তো ছেলেদের দল চলে যাওয়ার পর। তাহলে ছোকরাদের খুনি বলা যায় কি? আরও একটা রীতিমতো অদ্ভুত ব্যাপার শুনে নাও। মেরির জিনিসপত্র বড় সুন্দরভাবে পড়েছিল পাথরের আসনের মাটিতে। সত্যিই ধস্তাধস্তি হলে কি এইভাবে পরিপাটি করে জিনিসপত্র কেউ রেখে দেয়? ওপরের পাথরে একটা অন্তর্বাস, তলার পাথরে রেশমি গলাবন্ধ, পাশে মেরির নাম লেখা রুমাল, রঙিন ছাতা, দস্তানা। মাই ডিয়ার ফ্রেন্ড, জিনিসগুলো যদি রোববার থেকেই ওখানে পড়ে থাকতো, তাহলে মাদাম দেলুকের ছেলেরাই দেখতে পেত। গাছের ছাল খুঁজতে প্রায় ঢুকতো জঙ্গলে, অমন সুন্দর পাথরের সিংহাসনের ধারে কাছে যায়নি, অথবা তাতে একবারও বসেনি, এমনটা তো হতে পারে না। তাহলে খুনের জায়গা আসল জায়গা থেকে ঘুরিয়ে এনে ওই ঝোপের মধ্যে টেনে ফেলার জন্যেই জিনিসগুলো রাখা হয়েছিল বিশেষ সেই ঝোপে। কাগজে খবর পাঠানোর আগে জিনিসগুলো ফেলা হয় সেই ঝোপে, তারপর খবর যায় কাগজে। ঝোপের মধ্যে
স্বার্থে শব্দ যুবকের দল যদি মেরিকে হত্যা করেই থাকে, তার নাগরটিকেও নিশ্চয়ই খুন করেছে। তাহলে তার মরদেহ গেল কোন চুলোয়? আর যদি খুন না হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই বেঁচে আছে আর গা ঢাকা দিয়ে আছে। কেন সে এগিয়ে আসছে না? মনে পাপ না থাকলে আর ছোকরাদের হাতে মেরি খুন হয়েছে এই খবরটা চাউর হয়ে যাওয়ার পর তো সে নির্ভয়ে এসে জবানি দিয়ে যেতে পারত। কেন দেয়নি? কারণ তার মনে পাপ আছে। ছোকরার জল যদি খুন করেও থাকে, পুরস্কারের ঘোষণা বেরিয়ে যাওয়ার পর তাদের মধ্যে একজন অন্তত রাজসাক্ষী হয়ে পুরো পুরস্কারের টাকা লুটে নিয়ে বাকি সবাইকে ফাঁসিয়ে দিতে পারত। কিন্তু তা তো হয়নি, কারণ তারা খুনি নয়। উচ্ছৃঙ্খল যুবকরাই সবাই খুনি হয় না। ময়লা রঙের সে লোকটা তাহলে গেল কোথায়? সরাইখানার মালিক ভদ্রমহিলা আর বাসের ড্রাইভারকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নবাণ নিক্ষেপ করে গেলে তাদের মুখ থেকে এমন সব তথ্য বেরিয়ে পড়বে যেগুলো অসীম গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের কাছে নিতান্তই তুচ্ছ বলে আগ বাড়িয়ে বলেনি। কাটা ঝোপে ছেঁড়া কাপড় ঝুলতে দেখা গেছে। হ্যাঁ বন্ধু, কাটা ঝোপে কাপড় আটকালে ওভাবে নিখুঁতভাবে ছিঁড়ে ঝুলতে পারে না। এত ব্রেন নেই কাটা ঝোপে। খুনি নিজেই ছিঁড়েছে মেরির জামা কাপড়। গলায় আর কোমরে না বাঁধলে ঝুলিয়ে নিয়ে যাবে কি করে? গিঁট দিতে গিয়ে নাবিকই গিঁট দিয়ে ফেলেছে। অতএব মেরির এই গোপন নাগরটি একজন নেভি অফিসারই বলবো তাকে, কেননা মেরির মতো সুন্দরী আর উঁচু নজরের মেয়ে খালাসির সঙ্গে ঘরকন্না করার স্বপ্ন নিশ্চয়ই দেখেনি। জাহাজি মানুষদের গায়ের রং কিন্তু ময়লা হয়, পয়েন্টটা মনে রাখুন। এই নেভি অফিসারই নৌকো জুটিয়ে সেই রাত্রে মেরির মৃতদেহ নৌকার খোলে রক্ষে মাঝ নদীতে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়েছে। ডেড বডিতে ওজন বেঁধে ভারী করার দরকার হতো যদি নদীর পাড় থেকে ফেলা হতো, কিন্তু গভীর জলে যখন ফেলা হচ্ছে তখন ওজন বাঁধবার দরকার কি? নৌকোর খোলের ঘষ্টানিতেই মেরির শরীরে ওইভাবে অত ক্ষত দেখা গিয়েছিল, টেনে হেসে নিয়ে যাওয়ার জন্য নয়। খুনি তো মেরিকে ঝুলিয়ে নিয়ে যাওয়ার আগে বেড়া পর্যন্ত খুলে ফেলেছিল, মনে পড়ে? লা ডিলিজেন্স পত্রিকা খবর দিয়েছে সোমবার অর্থ বিভাগের একজন বজরা চালক নদীতে একটা খালি নৌকা ভেসে যাচ্ছে দেখে এনে রাখে অফিসে। মঙ্গলবার কাউকে না জানিয়ে কেউ ওখান থেকে নৌকো নিয়ে চলে যায়। হাল নিয়ে যায়নি, পড়েই আছে। কেন? অর্থাৎ হালহীন নৌকোকে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যায় যাক যেখানে খুশি। একটা বেয়ারিশ নৌকো দপ্তরে রয়েছে, মঙ্গলবার তাকে টেনে নিয়ে যাওয়া হলো। খবরটা তাহলে গেল কি করে? নেভির লোকজনের মধ্যে খবর চালাচালি তো হয়ই। তাহলেই ভেতরের লোকই জেনেছে ভাসমান নৌকা জমা পড়েছে দপ্তরে। সেখানে যে থাকে না বা যেখানে কর্মসূত্রে যেতে হয়, সেখানেই নৌকোটাকে দেখে ভয়ানক ঘাবড়ে গিয়ে হালের খোঁজ না নিয়েই চুপি সারে নৌকো ভাসিয়ে দেয় নদীর স্রোতে। সেই নৌকো এখন কোথায় খোঁজ নিতে হবে? তাকে পাওয়া গেলে সেই জড় পদার্থটাই কসাই খুনির হতিস বাসলে দেবে। আর একটা কাজ করতে হবে, লাশ হলে পত্রিকার সেই তোতা পাখি মার্কা প্রাবন্ধিক ভদ্রলোকের হাতের লেখা আর লেখা স্টাইলের সঙ্গে মিলিয়ে দেখতে হবে নেভি অফিসারের হাতের লেখা আর লেখা স্টাইল। এই লেখকই তো বোঝাতে চেয়েছেন যে মেরি নামের উপসী বোম্বেটে মোটেই খুন হয়নি। এছাড়াও নানান কাগজে নানান জায়গা থেকে চিঠি লিখে জানানো হয়েছে মেরি নিশ্চয়ই গুন্ডাদের হাতে খুন হয়েছে। এই সবকটি লেখাই নেভি অফিসারের হতে পারে। দুপি অকুস্থলে না গিয়ে কাউকে কোনো জেরা না করে স্রেফ খবরের কাগজের রিপোর্টগুলো পড়ে অঙ্কের হিসেবে যে বিশ্লেষণ করেছিল তা পুলিশের বড়কর্তার সামনে শুনে তিনি চোখে মুখে বিস্তর অবিশ্বাস ফুটিয়ে তুলেছিলেন। খুব একটা ইচ্ছে না থাকলেও দুপি নির্দিষ্ট পথেই তদন্তকে এগিয়ে নিয়ে গেছিলেন এবং হাতে হাতে ফল পেয়েছিলেন।
এই গল্পের মেরি সিসিলিয়া রজার্স নামে একটি মেয়ে খুন হয়েছিল নিউ ইয়র্কের শহরতলিতে। রহস্য তিমিরাবৃত থেকে গেছিল এডগার অ্যালান পোর এই লেখা 1842 সালের নভেম্বর মাসে ছাপার আগে পর্যন্ত। পোর সিদ্ধান্ত এবং সবকটা অনুমান যে অভ্রান্ত তা বেশ কিছু সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে দুজনের স্বীকারোক্তিতে। এদের একজন হলেন মাদাম ডেলুক।